আচ্ছা, স্বাধীনতা মানে কি? আমরা জানি স্বাধীনতা মানে নিজের ইচ্ছে মতো কিছু করা, নিজের ইচ্ছে মতো খাওয়া, পড়া, গান শোনা, নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যাওয়া, এটাকে আমরা বলি স্বাধীনতা। কিন্তু কবি শামসুর রহমান কিভাবে স্বাধীনতাকে ব্যাখ্যা করেছেন প্রতিটি ছত্রে ছত্রে এই স্বাধীনতা তুমি নামক কবিতাটায়। ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় 1947 সালে, কিন্তু বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন হয়। আর কবি শামসুর রহমান এই স্বাধীনতা তুমি কবিতাটি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত তিনি রচনা করেছিলেন। এটি প্রকাশ হয় 1972 খ্রিস্টাব্দে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কবি অন্তরে অনুভব করেছেন স্বাধীনতার প্রকৃত অর্থকে। এই কবিতায় কবি বারবার বোঝাতে চেয়েছেন এবং তুলে ধরতে চেয়েছেন তাঁর পাঠকবর্গের কাছে যে স্বাধীনতার প্রকৃত অর্থ কী। স্বাধীনতা কি শুধু একটি শব্দ, না এর ব্যাপকতা সুদূর বিস্তৃত? কবি শামসুর রহমান অত্যন্ত সমাজ সচেতন একজন কবি এবং তিনি স্পষ্টবাদীও বটে। বাংলাদেশের একজন অন্যতম কবি। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 1949, যেটা বইতেই দেওয়া রয়েছে। সেটি প্রকাশিত হয় 1949 সালে। আর যেগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি আমি সেগুলো বলবো না, তোমরা দেখেই নিতে পারো এখান থেকে। আমি সোজাসুজি চলে আসব কবিতার ভাববস্তু বা বিষয়বস্তুতে। কবিতায় চলে এলাম। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা বা বিশ্লেষণ করব। অজর মানে হচ্ছে জরারহিত বা জরাগ্রস্ত নয় এমন, বা বার্ধক্য নেই যার। এই জরা মানে হচ্ছে বার্ধক্য। রবি ঠাকুরের কবিতাকে অজর বলা হচ্ছে, অর্থাৎ রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, তার সৃষ্টি শুধুমাত্র বঙ্গজননী নয়, ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। তার কবিতা এমন কোনো বিষয় নেই, বা তার সাহিত্যে এমন কোনো বিষয় নেই, বা তার গানে এমন কোনো জায়গা নেই যা মানুষের হৃদয়কে স্পর্শ করে না, বা এমন কোনো জায়গা নেই যা নিয়ে তিনি কবিতা বা গান রচনা করেননি। সুতরাং সেই কবিতা বা গান আমাদের মনে চির অক্ষয়, তা কখনোই পুরনো হয় না, প্রতিদিনই নতুনভাবে ধরা দেয় আমাদের কাছে, এবং তা পুরনো কখনো হবেও না। তাই স্বাধীনতা বলে ব্যাখ্যা করা হচ্ছে রবি ঠাকুরের কবিতা এবং তার গান। অবিনাশী মানে যার কোনো বিনাশ নেই, অর্থাৎ তার গান বা তার কবিতার মধ্যেই আমরা মুক্তির স্বাদ পাই, স্বাধীনতার স্বাদ পাই। অর্থাৎ কবি বারে বারে কবিতাটির প্রত্যেকটি ছত্রে ছত্রে বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা মানে স্ব এর অধীনতা, অর্থাৎ নিজের অধীনতা। তার উপরেও তিনি অনেক ব্যাপক অর্থে বোঝাতে চেয়েছেন স্বাধীনতাকে। স্বাধীনতা মানে মনের মুক্তি বা মনের প্রসারতা। অর্থাৎ আমরা যে শুধুমাত্র এই বিদেশি শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করেছি তা নয়। কবি বোঝাতে চাইছেন যে আমরা এই কবিতা বা রবি ঠাকুরের কবিতা বা গানের মধ্যে মুক্তির স্বাদ পাই, এক আনন্দের আস্বাদন গ্রহণ করি। দেখো, স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাকে বলে? আমরা জানি কবি কাজী নজরুল ইসলামের যে বড় কোঁকড়ানো ঝাঁকড়া চুল ছিল তাকেই বলা হচ্ছে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো। কিন্তু তাকে মহান পুরুষ বলার কারণ কি, এবং সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। কেন? কারণ তিনি বাংলার মানুষকে আহ্বান করেছিলেন, অত্যাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করেছিলেন বিদ্রোহী সত্তা নিয়ে। তিনি এই জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে এই শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে রণহুঙ্কারে এই বিদ্রোহী সত্তা আরোপ করেছিলেন, আর ওই লৌহ কপাট ভেঙে ফেলার ডাক দিয়েছিলেন। এই জন্য কবি শামসুর রহমান
মানুষের মুক্তির সংগ্রামে কবি কাজী নজরুল ইসলামকে মহান ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেছেন এবং তার প্রত্যেকটি রচনাই সৃষ্টি সুখের উল্লাসে ফেরে বা সৃষ্টি সুখের উল্লাসেই তার রচনাগুলিকে তার মনে হয়েছে। অর্থাৎ কবি নজরুলের এই কবিতার মধ্যেও মানুষ খুঁজে পায় মুক্তির আস্বাদ বা মুক্তির প্রসারতা বা মনের প্রসারতা। তাই কবি প্রত্যেকটা ছত্রেই বোঝাতে চাইছেন যে স্বাধীনতা আসলে কি, স্বাধীনতার প্রকৃত অর্থ কি। তারপর দেখো, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। একটা মাত্র লাইন, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক গভীর। শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। 21শে ফেব্রুয়ারি কি, আগে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে 1951 সালের পর থেকে আর কোনো ফেব্রুয়ারি মাস কিন্তু শুধুমাত্র নিছক একটা ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের সময়কে চিহ্নিত করে না। এই মাসটার সঙ্গে মিশে গেছিল আপামর বাঙালির আবেগ, স্বাতন্ত্র স্বাধীনতার চেতনা বা আকাঙ্ক্ষা। 1952 সালে আমরা জানি শুরু হয় ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের একটা ইতিহাস আছে। যে বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছিল তারা উর্দু ভাষায় কথা বলতে বাধ্য হবে। তখন বাংলাদেশ আর পাকিস্তান এক ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিন্তু তারা উর্দু ভাষা জানেও না, বোঝেও না এবং শিখবেও না। তখন তারা শুরু করে আন্দোলন 1952 সালের এই ফেব্রুয়ারি মাস থেকে। এবং সেই সময় আমরা জানি যে কিছু ছাত্রছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর ওপর কিন্তু গুলি বর্ষণ করা হয়। বহু মানুষ সেই সময় নিহত হয় এবং সেটা কিন্তু ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর সত্য। আমরা এটাও জানি এরপর থেকে কিন্তু ওই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে এই ভাষা দিবস পালন করা হয় 1955 সাল থেকে, আর ইউনেস্কো 1999 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবং এই যে শহীদ মিনার, যে সমস্ত বিপ্লবীরা বা আন্দোলন করতে গিয়ে যারা, দেশকে রক্ষা করতে গিয়ে যারা মারা গেছেন, তাদের জন্য যে শহীদ মিনার তৈরি হয়েছে, সেই শহীদ মিনারে এই 21শে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে যে সভা বা সমাবেশ হচ্ছে, তাকে কবি বলছেন এটা একটা স্বাধীনতা। এই যে সমাবেশ করার স্বাধীনতা বা এখানে এসে তারা যেটা বলবে বক্তব্য পেশ করার স্বাধীনতা, অর্থাৎ মনের স্বাধীনতা। তাহলে এখানেও কিন্তু কবি ব্যাখ্যা করলেন স্বাধীনতা তুমি আসলে কি। দেখো, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। আগে এইটুকুনিকে বলে নি, স্বাধীনতা কি শুধু বিদেশি শাসন থেকে মুক্তি? তা নয়। কৃষক যখন সমস্ত বাধা প্রতিকূলতাকে হারিয়ে, অর্থাৎ সেটা প্লাবন হতে পারে, সেটা শস্যকে বা ফসলকে যে পোকা আক্রমণ করে বা কীট আক্রমণ করে, তার ফলে যে ধ্বংস হয়ে যায়, এই ধরনের আরও নানান রকমের জটিলতাকে কাটিয়ে যখন কৃষক এক মাঠ দিগন্ত বিস্তৃত ফসল পায়, সোনালি ফসল পায়, তখন কৃষকের মুখে যে হাসি ফুটে ওঠে, সেখানে রয়েছে স্বাধীনতা, সেখানে রয়েছে মনের মুক্তি। তাই কবি লাইনটি বলেছেন। পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, এই লাইনটির অর্থ কি? দেশ তথা রাষ্ট্রযন্ত্র যখন শাসনের নামে মানুষের ওপর তাদের ন্যূনতম বাকস্বাধীনতাকে হরণ করতে চেষ্টা করে, মানুষকে শোষণ করে, পীড়ন করে এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাপন তাকে ভেঙে দিতে চেষ্টা করে, তখন মানুষ কিন্তু আর থেমে থাকতে পারে না। তখন তারা ঐক্যবদ্ধ হয়, তারা জেগে ওঠে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে কিন্তু তাদের সংঘবদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু শোষণ পীড়ন চলতেই থাকবে। আর এই সংঘবদ্ধ মানুষের যে মিছিল, তারা যে মিছিল করে এবং সমগ্র দেশকে তারা জানাতে চায়, প্রচার করতে চায়,
এই রাষ্ট্রের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ ঘোষণা করে, সেই সেই যে তাদের বক্তব্য, মিছিলে যে তাদের বক্তব্য, সেটা যদি ঝাঁঝালো না হয়, অর্থাৎ তীব্রতা না থাকে বা মুখর না হয়, তাহলে কিন্তু এই যে শাসন বা দেশ বা দেশের যে রাষ্ট্রযন্ত্র, তারা কিছুতেই কিন্তু ভয় পাবে না। তাই প্রতিবাদে মুখর হতে হবে এবং প্রতিবাদ ঝাঁঝালো হতে হবে, তীব্র হতে হবে, তবেই কিন্তু তারা ভয় পাবে। তাই কবি এখানে বলেছেন যে পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্লোগান অর্থাৎ মিছিলে যে বলতে বলতে যায় মানুষ, যে স্লোগান বলতে বলতে যায়, সেটাকেই এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এখানে মিছিল করার স্বাধীনতা থাকবে, ঐক্যবদ্ধ হওয়ার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। তাহলে কবি এইটুকু লাইনের মধ্যে দিয়ে কিন্তু সামগ্রিক অর্থটা বুঝিয়ে দিতে পেরেছেন যে স্বাধীনতা প্রকৃত অর্থে কি। দেখো, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। কবির মতে যেহেতু স্বাধীনতার প্রকৃত অর্থ মনের মুক্তি, তাই যখন একটা গ্রাম্য মেয়ে এই তপ্ত রৌদ্রে মধ্য পুকুরে অবাধে সাঁতার কাটে, অবাধে মানে তাকে কেউ বাধা দেওয়ার নেই, সেখানে তার কোনো বাঁধন থাকছে না, সেটা হয়ে ওঠে তার স্বাধীনতার প্রতীক। কারণ স্বাধীনতা তো সব কিছুর ঊর্ধ্বে, অথচ শৃঙ্খলতার মধ্যে মনের মুক্তি। তাই কবি এই লাইনটির অবতারণা করেছেন, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। কবির মতে স্বাধীনতা কি? দেহ মন ভাবনার ঊর্ধ্বে সমস্ত বন্ধন থেকে মুক্তি। তাই কবি বলতে চেয়েছেন যে বলিষ্ঠ যুবক, যে মজুর, যে মজদুরি করে, তার যে দক্ষ বাহু, দক্ষ মানে এক্সপার্ট বলা হচ্ছে যাকে, দক্ষ বাহুর যে পেশির শক্তি, যা সমাজের অগ্রগতির হাল ধরে থাকে, তাতে আছে স্বাধীনতা। কারণ কলকারখানায়, রাস্তাঘাটে, এমনকি অট্টালিকা নির্মাণ, যানবাহন নির্মাণ, এসব নির্মাণে কিন্তু তাদেরই পেশি শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থাকে সক্রিয় রাখা হয়। অর্থাৎ স্বাধীনতা আছে কোথায়? সেই সব মজুর যুবকের দক্ষতায় বা পেশির শক্তিতে, যেখানে তার মুক্তি, যেখানে তার অবাধ স্বাধীনতা। তারপরে দেখো, স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। কোথায় রয়েছে স্বাধীনতা? কবি খুঁজে খুঁজে বার করছেন, কবি অনুধাবন করেছেন অন্তরে অন্তরে যে কোথায় কোথায় স্বাধীনতাকে পাওয়া যায়। অন্ধকারে খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। যেহেতু কবি বাংলাদেশের একজন স্বনামধন্য কবি, এবং এই মুক্তি সেনা কথাটা ব্যবহারই হয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সব ক্ষেত্রেই মুক্তি সেনা শব্দটা বেশি ব্যবহার করা হয়। সেই সমস্ত মুক্তি সেনারা যখন তাদের দেশের বর্ডারে বা সীমান্তে অন্ধকারের মধ্যে, গাঢ় ঘন অন্ধকারের মধ্যে তারা পাহারায় রত, সেই সময় তাদের চোখে চোখ জলজল করছে, তাদের চোখে ঘুম নেই, সমগ্র দেশ ঘুমোচ্ছে, কারণ তারা জেগে আছে। তাদের চোখ জলজল করছে, তাদের চোখে ঝিলিক দিচ্ছে কি না? মুক্তির ঝিলিক, স্বাধীনতার ঝিলিক। অর্থাৎ কবি খুঁজে পেয়েছেন এই সমস্ত মুক্তি সেনাদের চোখে আছে স্বাধীনতার স্বাদ। ঠিক আছে? কবির কি অদ্ভুত বিচক্ষণতা দেখো। কবি বলছেন যে বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, সেখানে আছে স্বাধীনতা। অর্থাৎ মেধাবী শিক্ষিত শিক্ষার্থীর বর্তমান সমাজের পক্ষে ভীষণ প্রয়োজন, যেটা কবি অনুভব করেছেন। আজকের সমাজ যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেয় না। যে মানুষ যে পদের যোগ্য, তাকে সেই বস্তুটি দেওয়া হয় না, কারণ উমেদার চাটুকার শ্রেণীতে সমাজ ভরে গেছে। তাই কবি বলছেন যে এই মেধাবী শিক্ষিত শিক্ষার্থীর সময় ও পরিস্থিতির সমজ্ঞান বা সঠিক জ্ঞানটা থাকার ফলে তারা দু চার কথা বলতে পারে, এবং সেই বলার প্রবণতা তাদের মধ্যে থাকাটা স্বাভাবিক। তাদের বলার মধ্যে অবশ্যই তীক্ষ্ণতা বা তীব্রতা আছে। এই যে সতেজ ভাষণকে বলা হচ্ছে তীব্রতা বা তীক্ষ্ণতা, এবং শানিত মানে হচ্ছে ধারালো। অর্থাৎ যখন কোনো মেধাবী
মানে আসলেই তারা মেধাবী শিক্ষার্থী, তাদের কথার প্রত্যেকটার ওজন আছে, ধার আছে। ধার অর্থাৎ মানুষের মনকে স্পর্শ করতে পারে। সুতরাং সেখানে আছে স্বাধীনতা। তাই স্বাধীনতাকে কবি কোথায় স্পর্শ করছেন, কোথায় খুঁজে পাচ্ছেন? না তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার যে ভাষণ, সেখানে তিনি পাচ্ছেন স্বাধীনতা। কারণ তাদের সেই বক্তব্য পেশ করার স্বাধীনতা আছে, অর্থাৎ মনের মুক্তি আছে। স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। দেখবে চায়ের দোকান আর মাঠে ময়দানে বা মাঠে যেখানে খেলাধুলা হয় বা কেউ বসে গল্পগুজব করছে, সেই সব জায়গায় শুনতে পাওয়া যায় এই ঝোড়ো সংলাপ। ঝোড়ো সংলাপ প্রকৃত অর্থে কি? ঝোড়ো সংলাপে আমরা জানি তর্ক বিতর্ক হয়। প্রত্যেক মানুষের জ্ঞান, বুদ্ধি, মতবাদ, দর্শন, বিচার, বিবেচনা, বোধ সব কিছুই আলাদা। এই চায়ের দোকান আর মাঠে ময়দানে মানুষ জড়ো হয়, এক একজনের এক এক রকম আলোচনা, তার মধ্যে সামাজিক আলোচনা, অর্থনৈতিক আলোচনা, রাজনৈতিক, খেলাধুলা সম্পর্কিত সমস্ত রকম আলোচনাই হয়। আর এই আলোচনা আস্তে আস্তে কখনোই হয় না। একে অপরকে নিজের বক্তব্যটা চাপিয়ে দেওয়ার জন্য বা নিজের বক্তব্যটার স্পষ্টবাদিতা বা সত্যতা জানানোর জন্য চিৎকার করে বলতে হয়। আর এই চিৎকার করে যে বাদানুবাদ হয়, একেই বলা হচ্ছে ঝোড়ো সংলাপ। অর্থাৎ এই যে ঝোড়ো সংলাপ বলার যে ক্ষমতা বা বলতে পারার যে অবস্থা, তার মধ্যে কবি স্বাধীনতাকে প্রত্যক্ষ করেছেন। যে বলতে গেলেও স্বাধীনতার প্রয়োজন হয়, অর্থাৎ মনের মুক্তির প্রয়োজন হয়, তা না হলে বলা যাবে না। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। তাহলে কবি স্বাধীনতাকে কোথায় প্রত্যক্ষ করছেন? কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। কবি মনে করেন স্বাধীনতা হলো কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্তি, জাতপাতের জটিল অঙ্ক থেকে মুক্তি, সবার ওপরে মনের মুক্তি। তাই কালবৈশাখীর ঝড় যেমন হঠাৎ করে এসে, মানে বৈশাখ মাস আসার আগেই কিন্তু এই ঝড়টা আসে, তাই বলা হয় কালবৈশাখী। এই ঝড় যেমন হঠাৎ করে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়, তছনছ করে দিয়ে যায়, স্বাধীনতাও ঠিক তেমনই বাধাহীন উদ্দাম। সেও ঠিক কালবৈশাখীর ঝড়ের মতো জাতপাত, কুসংস্কারের বেড়াজাল, মনের সংকীর্ণতাকে ভেঙে গুঁড়িয়ে দেয়। অর্থাৎ কিভাবে কবি তাহলে ব্যাখ্যা করলেন স্বাধীনতাকে? আবার বলছেন শ্রাবণে অকুল মেঘনার বুক। শ্রাবণের বর্ষায় মেঘনা নদী, মেঘনা আসলে এখানে একটা নদীর নাম, শ্রাবণের বর্ষায় মেঘনা নদীর দুকুল প্লাবিত হওয়ার মতোই স্বাধীনতাও বাধাহীন হয়ে পড়ে। নদীর প্লাবনকে, তার উদ্দাম জলস্রোতকে, তার ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাকে কিছুতেই কিন্তু রোধ করা যায় না। ঠিক তেমনই স্বাধীনতাও কবির দৃষ্টিতে কীরকম উদ্দাম, উচ্ছল, বন্ধনহীন, দুর্বার তার গতি। মেঘনার জলস্ফীতির মতোই স্বাধীনতাও মনের ব্যাপ্তি তথা প্রসারতা ঘটায়। বোঝা গেল? স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। জায়নামাজ কি? জায়নামাজ হচ্ছে নামাজের সময় মেঝেতে ব্যবহারের গালিচা। অর্থাৎ যারা মুসলিম তারা কি করেন, তারা নামাজ পড়েন যখন, তখন ওই গালিচাটি ব্যবহার করেন। তাহলে যে পিতা নামাজের সময় যে গালিচা ব্যবহার করছে, সেটার মতো নিশ্চিন্ত আশ্রয় আর হয় না। তাই বলা হচ্ছে পিতার কোমল জায়নামাজের উদার জমিন। অর্থাৎ পিতার জায়নামাজের বা গালিচায় রয়েছে মুক্তির স্পর্শ, যেখানে রয়েছে একটা নিশ্চিন্ত আশ্রয়, আর যেখানে রয়েছে স্নেহের পরশ বা স্পর্শ। তারপরে দেখো, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। কবি কোথায় কোথায় খুঁজে পেয়েছেন, কত বিচক্ষণতার সাথে তিনি অনুসন্ধান করেছেন যে কোথায় কোথায় স্বাধীনতাকে অনুভব করা যায়। তিনি বলতে চাইছেন যে মমতাময়ী মায়ের যে শুভ্র আঁচল বা শাড়ির যে প্রান্ত, সেখানে রয়েছে ক্লান্তি অবসানের এক আশ্বাস।
অর্থাৎ সেখানে রয়েছে স্বাধীনতার সুখ। স্বাধীনতা শুধুমাত্র বিদেশি শাসন থেকে মুক্তি তাই নয়, স্বাধীনতা মানে মনের মুক্তি, মনের আনন্দ। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। তাহলে বোনের হাতে যে মেহেন্দি রং, সেটা দেখে যে সুখ অনুভব, যে আনন্দ, সেখানে রয়েছে স্বাধীনতা। আর স্বাধীনতা কোথায় আছে? বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। আমরা জানি তারা জলজল করে, তেমনি এক সংগ্রামী রঙে রাঙানো পোস্টার, মানে সংগ্রাম করতে গেলে পোস্টার তৈরি করতে হয়, তাতে রয়েছে স্বাধীনতা। কবি সেখানেও স্বাধীনতাকে অনুভব করছেন। স্বাধীনতা তুমি গৃহিণীর মন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। গৃহিণী অর্থাৎ বাড়ির যে কর্ত্রী, তার যে খোলা কালো চুল রয়েছে একরাশ, সেটা বুনো হাওয়ায় উদ্দাম হয়ে উড়ছে এদিক ওদিক। এবং কবি এখানেও লক্ষ্য করছেন যে এই যে হাওয়ার আনাগোনা, এই যে হাওয়ায় চুলের উড়ে যাওয়া, এর মধ্যেও রয়েছে স্বাধীনতা। যে সেই চুলের উড়ে যাওয়াকে কেউ বাধা দিতে পারছে না বা আটকে রাখতে পারছে না। তার মানে স্বাধীনতা অর্থাৎ মনের মুক্তি, মনটাই আসল। কবি বারবার এখানে প্রত্যেকটা ছত্রেই বোঝাতে চেয়েছেন মনটাই এখানে আসল। বলছেন স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকির অমন তুলে গেলে রৌদ্রের খেলা। অদ্ভুত, স্বাধীনতাকে তিনি কোথায় প্রত্যক্ষ করছেন? যে খোকা বা খুকি, ছোট ছোট যে সন্তান, সেই খোকার গায়ে যে রঙিন পোশাকটা পরা রয়েছে, তার মধ্যে তিনি প্রত্যক্ষ করছেন স্বাধীনতাকে। আর খুকির বা যে মেয়ে সন্তানটি রয়েছে, তার যে তুলতুলে গাল, সেই গালে রৌদ্র খেলা করছে, যেন লুকোচুরি খেলছে। এবং তার মধ্যেও এক অদ্ভুত বাধাহীন, এক অদ্ভুত প্রসারতা তিনি লক্ষ্য করছেন। আর এখানেও তিনি স্বাধীনতাকে অনুভব করতে পারছেন। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। কবি কোথায় কোথায় অনুভব করছেন স্বাধীনতাকে? দেখো, বাড়ির চার দেওয়ালের আড়ালে মুক্তি বা স্বাধীনতা অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়। তাই স্বাধীনতাকে উপলব্ধি করতে চাই কি না আকাশের তল বা মুক্তাঙ্গন। তাই কবি বাগানের ঘর কথাটিকে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে খোলা আকাশের নিচে আছে মুক্তির আনন্দ। প্রকৃতির মাঝে গাছের স্নিগ্ধ ছায়ায় কোকিলের কুহু তানে, এই যে বলা হচ্ছে কোকিলের গান, সেই কোকিলের গানে আছে এক অনাবিল আনন্দ। মুক্তির স্বাদ আছে, স্বাধীনতার স্পর্শ আছে, বন্ধনহীন এক আবেশ আছে। অর্থাৎ নিজেকে অনুভব করার সমস্ত উপাদান আছে এই প্রকৃতির মধ্যে, যা ঘরের মধ্যে বা চার দেওয়ালের মধ্যে থাকতে পারে না। এই বাগানের মতো মুক্তাঞ্চলেই থাকে মুক্ত চিন্তার পরিবেশ। সেখানে বটের পাতার ঝিলিমিলি ভাব, যেটা ঝিলমিল করছে যেটা, বা পাতাগুলো যে হাওয়ায় দুলছে বা নড়ছে, তা মনকেও কিন্তু দোলা দিয়ে যায়। কবির মনের ইচ্ছেগুলো কবিতার খাতায় অক্ষর হয়ে ফুটে উঠতে থাকে। অর্থাৎ কবি যে বলেছেন যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা, অর্থাৎ কবির মনের ইচ্ছেগুলোই কবিতার খাতায় কিন্তু অক্ষর হয়ে শব্দ হয়ে ফুটে উঠতে থাকে। প্রকৃতপক্ষে তিনি এটাই বলতে চেয়েছেন যে স্বাধীনতার সমস্ত উপাদানই থাকে প্রকৃতির কোলে। অর্থাৎ স্বাধীনতাকে তিনি প্রত্যক্ষ করছেন শুধুমাত্র বিদেশি শাসন থেকে যে মুক্তি লাভ করেছে বাংলাদেশ, সেখানে নয়। স্বাধীনতাকে তিনি প্রত্যক্ষ করেছেন প্রতিটি ক্ষেত্রে তার নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ভাবনায়, নিজস্ব বোধে। তাই স্বাধীনতার অর্থ তার মতে মনের প্রসারতা বা মনের মুক্তি। ঠিক আছে, আমি পুরো কবিতাটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।